ঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় এক নারীর লাশ উদ্ধার। এখনো নিখোঁজ 3 শিশুসহ 5 জন। বিআইডব্লিউটি এর তদন্ত কমিটি গঠন। বুড়িগঙ্গার 2 পাড়ে গড়ে ওঠা অবৈধ খেয়াঘাটে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সমাধানে নেই কার্যকর পদক্ষেপ। টানেল নির্মাণের কথা ভাবছে কর্তৃপক্ষ। রাতে ব্যালট বাক্স ভরার প্রবণতা রোধেই ইভিএম এর দিকে ঝুঁকছে কমিশন। বিভিন্ন অনিয়ম একা ঠেকানো সম্ভব নয় বললেন সিইসি। শপথ নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছেন সুলতান মোহাম্মদ মনসুর, ক্ষতি নেই ঐক্যফ্রন্টের বললেন মির্জা ফখরুল। এবং 75% নিরাময়ের সম্ভাবনা সত্ত্বেও ধাপে ধাপে চিকিৎসা না করায় ক্যান্সারে মারা যাচ্ছে হাজারো শিশু। বিভাগীয় শহরগুলোতে সেন্টার নির্মাণের তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ঢাকার সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজ একই পরিবারের 6 জনের মধ্যে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ আছে 3 শিশুসহ 5 জন। লঞ্চের পাখার আঘাতে 2 পা বিচ্ছিন্ন পরিবারের অপর এক সদস্য পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ। শরীয়তপুর যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার রাত 9:45টার দিকে নৌকায় করে একই পরিবারের 7 জন সদরঘাটে পৌঁছাতেই সুরভি 7 লঞ্চের পাখার টানে নৌকাটি ডুবে যায়। এ সময় পাখার আঘাতে শাহজালালের 2 পা বিচ্ছিন্ন হয়ে যায়। নৌ পুলিশের একটি টহল টিম তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে পাঠাতে পারলেও বাকি সবাই পানিতে তলিয়ে যায়। দুর্ঘটনার 11 ঘন্টা পর একজনের লাশ পাওয়া যায়। অনেক মানুষ বলছে যে লঞ্চটা ছাইরো না, লোকে পিছে নৌকা আছে, উনি কারো কথাই শুনে নাই, লঞ্চ ইয়া করছে আর মানে পাখাটার ঘূর্ণিতে নৌকা ভিতরে টান দিয়েছে। মানুষ আর ফিরা পাবো না, কিন্তু তাকে যদি আমরা ফিরা পাইতাম নিজেতে যদি একটু দাফন কামড় করতে হবে আমার মনটা একটু শান্তি। এই দুর্ঘটনা প্রশ্নের জন্ম দেয় অনেক। প্রথমত, মাঝ নদীতে নিয়ম না মেনে লঞ্চে যাত্রী উঠানো নামানো, পল্টুনের পাশেই ছোট নৌকার ঘাট থাকা ও অন্যদিকে যে কোনো দুর্ঘটনায় তাৎক্ষণিক উদ্ধার ব্যবস্থার সক্ষমতা। তবে এ ঘটনায় সুরভি 7-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়াও ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটিকে 3 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে। বিভিন্ন লঞ্চে সদরঘাট টার্মিনালে আসছে, যাত্রীরা নামছে এবং নৌপথে দেখতে পাচ্ছেন যে আপনারা বাল্কহেড, ট্রলার, নৌকা আসা যাওয়া করছে। এই অবস্থানে ইনসিডেন্ট ট্যাকটিক্যাল অ্যাপ্লাই করাটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হচ্ছে। তবে দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটি এর নিয়ম মানার বিষয়ে আরো কঠোর হবে বলে জানান বিআইডব্লিউটি এর চেয়ারম্যান। এই 3টা খেয়াঘাটকে কেন্দ্র করেই কিন্তু এই সমস্ত দুর্ঘটনা। এই 3টা খেয়াঘাট আমরা উজানে বিনা সিকরি ঘাটে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। ঘটনার পর থেকেই নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল অভিযান চালিয়ে আসলেও লঞ্চ চলাচলের কারণে উদ্ধার কাজ ব্যাহত হয় বলে অভিযোগ করেন তারা। এই দুর্ঘটনাটা ঘটলো, সেই দায়ী যে লঞ্চ, সেই লঞ্চটিকে অবশ্যই সঠিক তদন্ত করে আইনের আওতায় আনা, এটা আমাদেরও দাবি এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে। সংশ্লিষ্টরা বলছেন সদরঘাট টার্মিনাল এলাকার পরিকল্পনা পুরনো হলেও দিন দিনের ব্যবহার ও ব্যস্ততা বেড়েছে, তাই প্রয়োজনের সাথে তাল মিলিয়ে এর পরিবর্তন প্রয়োজন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সদরঘাটে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সালেহী। ধন্যবাদ রাব্বি। আসলে আজকে একজনের লাশ উদ্ধার হওয়ার পর এখন পর্যন্ত আসলে লাশ উদ্ধার হওয়ার মতো কোনো ঘটনা আসলে এখন পর্যন্ত নেই। তবে যে উদ্ধারকারী যে টিমগুলো আসলে কাজ করছে তারা বুড়িগঙ্গার এই মাথা থেকে মানে পুরোটাই চষে বেড়াচ্ছেন বলা যেতে পারে। আপনি দেখছেন যে আমি এখন আছি বাংলাদেশ নৌবাহিনীর একটি উদ্ধারকারী দলের সাথে, যারা হচ্ছে যে এই মুহূর্তে আছেন বাবুবাজার বা আপনার পোস্তগোলা ব্রিজের ওই দিকে। তারা বলছেন যে ঢেউয়ের কারণে লাশ হয়তো বা এখন এক জায়গায় নেই, যে কারণে তারা হচ্ছে যে পুরো নদীতেই আসলে অভিযান পরিচালনা করবেন। পাশাপাশি তারা এটাও বলছেন যতক্ষণ পর্যন্ত না তারা হচ্ছে যে এই লাশগুলোকে শনাক্ত করতে না পারবেন বা উদ্ধার করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আসলে তাদের অভিযান চলবে। আপনি দেখছেন যে কিছুক্ষণ আগে এই জায়গাটিতে যেখানে আমরা দাঁড়িয়ে আছি ঠিক একেবারে সদরঘাটের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত অর্থাৎ পোস্তাগোলা ব্রিজের যে জায়গাটি রয়েছে এখানে পর্যন্ত আসলে তারা এসেছেন এবং পুরোটাই আমি যদি একটু বলি তারা যে আধুনিক নৌবাহিনীর যে আধুনিক যন্ত্রপাতি তারা সেগুলো নিয়ে এসেছেন, সাথে করে
নিয়ে এসেছেন তারা আসলে যে নদীর তলদেশে আসলে কি অবস্থা সেইটাকে আসলে অবজার্ভ করার জন্য এবং সেটাকে দেখে হচ্ছে সেখান থেকে আসলে উদ্ধার অভিযান পরিচালনা করার জন্য, সেটাকে তারা বলছেন সাইড স্ক্যান সোনার, সেই মেশিন তারা নিয়ে এসেছেন। সেটা যখন চালানো হচ্ছে তখন নদী থেকে তারা হচ্ছে যে নদীর তলদেশে আসলে কি ধরনের জিনিসপত্র রয়েছে বা কি ধরনের কি আছে সেটা তারা এখান থেকে দেখতে পাচ্ছেন এবং সেই অনুযায়ী যখন তারা বোঝার চেষ্টা করছেন যে নদীর তলদেশে আসলে যেই কোনো একটি বিষয়কে তারা উপলক্ষ করে, তখন সেখানে আসলে তাদের যে ড্রাইভার রয়েছেন, তাদের যে ডুবুরি দল রয়েছেন, তাদেরকে আসলে নামানো হচ্ছে। এইভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে আসলে যে সোনার মেশিন তারা যেটাকে নিয়ে এসেছেন সেটা আসলে কিভাবে কাজ করছে। এই যে নৌকাটিতে আমরা এখন আছি, সেই নৌকার উপর আপনি দেখছেন যে একটা হচ্ছে যে কম্পিউটার রাখা হয়েছে, সেই জায়গাটিতে আসলে এই যে সোনার মেশিনটা নিচে নামানো হয়েছে এবং নামানোর পরে আসলে এই জায়গার ভিতর থেকে এই স্ক্যানের যে স্ক্রিন, সেখান থেকে আসলে দেখা সম্ভব হচ্ছে যে আসলে ভিতরে কি ধরনের জিনিসপত্র রয়েছে। যখন তারা বুঝছেন যে আসলে কিছু রয়েছে, তখন সেই জায়গাটিকে কেন্দ্র করে তারা একদম অভিযান পরিচালনা করছেন। তো এইভাবে তারা হচ্ছে যে পুরো নদীতে যতক্ষণ পর্যন্ত না তারা সেই লাশগুলোকে শনাক্ত করতে পারবেন, ঠিক ততক্ষণ পর্যন্ত তারা অভিযান পরিচালনা করবেন। আমি এই উদ্ধারকারী যে টিম রয়েছেন তাদের এই টিমের হচ্ছে যে আপনার নেতৃত্ব দিচ্ছেন লেফটেন্যান্ট কমান্ডার আজম ভাই। তিনি আসলে বলছেন যে যতক্ষণ পর্যন্ত এটার উদ্ধার করা সম্ভব না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অভিযান অব্যাহত রাখবে। তো এই ছিল আমার কাছে সদরঘাটে যে নিখোঁজ মানুষ রয়েছে তাদের সন্ধানে আসলে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে যে অত্যাধুনিক সরঞ্জাম দিয়ে যে অভিযান পরিচালনা করা হচ্ছে সেইটার সর্বশেষ খবর। রাব্বি। ঢাকার সদরঘাট থেকে নৌকাডুবির ঘটনা নিয়ে জানাচ্ছিলেন রিপোর্টার নাজমুস সালেহীন। এদিকে বুড়িগঙ্গায় নৌ দুর্ঘটনার জন্য ক্ষিপ্রগতির লঞ্চ, বালুবাহী জাহাজের পাশাপাশি নদীর দুই পাড়ে গড়ে ওঠা অবৈধ খেয়াঘাটকেও দুষছে প্রশাসন। নানা সময় দুর্ঘটনা পরবর্তী তদন্ত প্রতিবেদনে বিষয়গুলো উঠে এলেও সমাধানের কার্যকর কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। খেয়াঘাট উজানে সরিয়ে নেওয়ার পাশাপাশি কর্ণফুলী নদীর মতো টানেল নির্মাণের কথা ভাবছে কর্তৃপক্ষ। রাশেদ বাপ্পি রিপোর্ট। যাত্রী বোঝাই দৈত্যাকৃতি লঞ্চ, আশপাশে খেয়া নৌকার ছড়াছড়ি। দ্রুতগতির এই লঞ্চকে পাশ কাটিয়েই বুড়িগঙ্গায় চলে খেয়া পারাপার। নোঙর করা কিংবা চলমান লঞ্চে নৌকা থেকেই উঠে পড়ছেন অনেকে। এভাবেই নানা অনিয়ম আর অব্যবস্থাপনাকে সঙ্গী করে দিন পার করছেন নদী তীরের মানুষেরা। ছোট্ট একটি নৌকায় এভাবে 8 থেকে 10 জন করে বুড়িগঙ্গা পার হওয়ার এই দৃশ্য চিরচেনা। তবে বাউবাজার ব্রিজ থেকে দক্ষিণে রহমান ডকইয়ার্ড পর্যন্ত বিআইডব্লিউটিএ অনুমোদিত খেয়াঘাটের সংখ্যা মাত্র 3টি হলেও প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং ক্ষমতার জোরে এই সংখ্যা বেড়ে এখন 10 থেকে 12টিতে। অবৈধ এসব ঘাট দিয়ে প্রতিনিয়ত যাত্রী পারাপারের কারণে ক্ষিপ্রগতির লঞ্চের ঢেউয়ের তোড়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। জাহাজটা চালুটা দেয়, পানির যে পাখার যে বাড়ির কারণে অনেক দুর্ঘটনা ঘটে। ব্যাগার দেয় লঞ্চ, তখন আমাদের যাওয়ানোর কোনো রাস্তা থাকে না। পিছনে যদি বলগেট বা জাহাজ থাকে তখন ওইটা লাগে বাড়ি খাওয়ানোর সময় কাইতে হয়ে পড়ে। আমি তো থাকি কেরানীগঞ্জে, কিন্তু পড়তে হয় আমাকে ঢাকায়, এই জন্য যে ডেলি যেতে হয় তো অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হয় আমাকে। মাসখানিক আগে আমার এক বন্ধুর শ্বশুর শাশুড়ি এক ফ্যামিলির 4 জন নাই, তেলগাড়টা পার হইতে চাই, আমি নদী পারই হইতে চাই না এই ডরে। দিনের পর দিন এমন দুর্ঘটনা ও প্রাণহানির পর গঠিত তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়নে চোখে পড়ে না তেমন কোনো উদ্যোগ। তবে এবার কঠোর হওয়ার হুঁশিয়ারি প্রশাসনের। শক্ত পদক্ষেপ নিতে হচ্ছে যে মানুষের কিছুটা দুর্ভোগ হবে, দুর্ভোগ হলেও জীবনের ঝুঁকি অনেক কমবে। আমরা এই নৌকাগুলোকে এই লঞ্চের কাছে আর রাখতে চাই না। আমরা চিন্তা করছি যে নৌকাগুলোকে উজানে নিয়ে যাব, সেখানে যত ফ্যাসিলিটি ডেভেলপ করা দরকার হয় আমরা করে দিব। দুর্ঘটনা রোধে দীর্ঘমেয়াদী উদ্যোগ হিসেবে টানেল নির্মাণের কথা জানালেন উপমন্ত্রী। সরকারের পক্ষ থেকে একটা পরিকল্পনা আছে, এখানে টানেল করে ব্যবস্থা আপনি শুনছেন, সেটা প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি ওই কর্ণফুলী টানেলের আদলে এই বুড়িগঙ্গাতেও ওইভাবে একটা টানেল করে সেভাবে ব্যবস্থা করা রয়েছে। প্রশাসনের তৎপরতার পাশাপাশি জনসচেতনতা না বাড়ালে দুর্ঘটনা ঘটতেই থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বরিশালের কীর্তনখোলা নদীর বন্দর পয়েন্টে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলে খেয়া পারাপার। বন্দর এলাকা থেকে খেয়াঘাট সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। আর নৌ পুলিশের দাবি দুর্ঘটনা এড়াতে সব সময় রয়েছে নজরদারি। আমিনুল ইসলামের ক্যামেরায় ফিরদাউস সোহাগের রিপোর্ট।
কীর্তনখোলা নদীর পশ্চিম পারে বরিশাল নগরী, আর পূর্ব পারে চরকাউয়া। নদীবন্দর পয়েন্টে রয়েছে চরকাউয়া খেয়াঘাট। প্রতিদিন এই পয়েন্টে লক্ষাধিক লোক যাতায়াত করেন, কিন্তু যাত্রীবাহী বড় বড় লঞ্চ ও পণ্যবাহী নৌযান চলাচলের সময় খেয়া পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বর্ষায় অবস্থা হয় আরও বিপজ্জনক। স্কুলের যারা ছাত্রছাত্রী, এদের যাতায়াতে কষ্ট হয়, খেয়া পারাপার করা লাগে। লঞ্চের সাথে বেজে অনেক সময় দুর্ঘটনার শিকার হয়। ট্রলারটা মানে উঁচুতে উঠে যায় আর পানি একদম নিচের দিকে থাকে, তখন নামার জন্য আমাদের সিঁড়িও দেওয়া হয় না, দেখা যায় অনেক সময় আমরা পড়ে যাই। রাত্রে যখন খাওয়া পারাবার করে এই বড় বড় লঞ্চগুলো ছাড়ে, এই লঞ্চের তলে যাওয়ার সম্ভাবনা থাকে। ট্রলারে তো আর আপনার এই লাইট থাকে না, নদীতে ঢেউ থাকে, এই সামান্য ট্রলারে তো এটা ঝুঁকির ব্যাপার। আমাদের দাবি আমাদের এখানে ব্রিজ হইলে ভালো হয়। বিআইডব্লিউটি এর কর্মকর্তা জানান, এলাকা থেকে খেয়া সরানোর পরিকল্পনা রয়েছে। স্থানীয় প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের সাথে চেয়ারম্যানের সাথে আলোচনা করা হয়েছে, ঘাটটি যাতে দ্রুত অন্যত্র স্থানান্তর করা যায় সেই ব্যবস্থা করতে হবে। তাছাড়া বিআইডব্লিউটি এর পক্ষ থেকে বিশ্বব্যাংকের একটা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে, সেই প্রজেক্টের মধ্যে কাওয়ারচর খেয়াঘাটটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। অবশ্য নৌপুলিশ বলছে দুর্ঘটনা প্রতিরোধে নজরদারি রয়েছে তাদের। যখন আমাদের লঞ্চটা যায় তখন এরা ঢেউ অনেক সময় হয়, এই জন্য আমরা প্রতিরোধমূলকভাবে তাদেরকে আমরা কন্টিনিউ বলে থাকি ওভারলোডিং না হওয়ার জন্য, এবং নিয়মিতভাবে তারা আমরা প্রচার প্রচার চালাই যাচ্ছি। কীর্তনখোলা নদীর বন্দর পয়েন্টে চলাচলকারী খেয়া নৌকার সংখ্যা 105টি। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। রাতে ব্যালট বাক্স ভরার প্রবণতা রোধেই নির্বাচন কমিশন ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি আরও বলেন, বিভিন্ন ধরনের অনিয়ম ইসির পক্ষে একা রোধ করা সম্ভব নয়। দূর দূরান্ত এলাকায় সকালবেলায় তো ব্যালট বাক্স এবং ব্যালট পেপার নিয়ে যাওয়া যায় না, আমরা আক্রমণ করবো এখন ভোর রাতে যেখানে এই ব্যালটগুলো থাকবে। আমরা এখন চিন্তা করেছি কি যে না, এখন তাহলে আমরা কি ওইগুলো দরকার নেই, আমরা ইভিএম শুরু করে দেবো, ইভিএম শুরু হবে, সুতরাং সেখানে রাতে ওই বাক্স ভর্তি করার সুযোগ থাকবে না। কারা সেজন্য দায়ী, কাদেরকে কি করা যাবে সেই দীক্ষা শিক্ষা দেওয়ার ক্ষমতা যোগ্যতা আমাদের কমিশনে নেই, এবং সেভাবে বলারও কোনো সুযোগ নেই যে কি কারণে এগুলো হচ্ছে, কাদের কারণে হচ্ছে। শপথ নিয়ে সুলতান মোহাম্মদ মনসুর জাতির সঙ্গে প্রতারণা করেছেন, তবে এতে ঐক্যফ্রন্ট কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। গণফোরাম তারা তাকে বহিষ্কার করেছে, ঐক্যফ্রন্ট তাকে বহিষ্কার করছে, এবং মনসুর সাহেব তার নিজেকে জনগণের সামনে অত্যন্ত ছোট করে ফেলেছেন, ক্ষুদ্র করে ফেলেছেন, এবং সেই ক্ষেত্রে আজকে জনগণের সঙ্গে প্রতারণা করে তিনি একটি দখলদারি সরকারের সম্পূর্ণ জনগণের প্রতিনিধিত্ব ছাড়া যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে যোগ দিয়ে তিনি নিজেকে শুধু ক্ষুদ্রই করেননি, সেই সঙ্গে জনগণের সঙ্গে প্রতারণাও করেছেন। বিএনপিকে নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য 14 দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে 14 দলের সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, স্থানীয় নির্বাচনে অংশ না নিয়ে আবারও ভুল করছে বিএনপি। ইলেকশন ভন্ডুল করে কোনো অর্জন তারা করতে পারে নাই গত কয়েক বছরে, আবারও তারা সেই ভুল পথে চাচ্ছে বিধায় আবারও তারা তাদের দলকে আজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। সরকারের সমালোচনা করতে যে প্রেস ব্রিফিং করে আর নাম কেউ আসতে কয়েকটি লোক দেখানোর আন্দোলন করে আপনার থেকে মুক্তি করতে পারবেন না, জনগণের কথা আপনারা বলতে পারবেন না। নির্বাচন বর্জনের পথ পরিহার করুন, নির্বাচনকে ভন্ডুল করার পথ পরিহার করুন, জনগণকে গণতন্ত্রে ফিরিয়ে আনার ব্যাপারে ভালো সৃষ্টি করবেন না দয়া করে। বিএনপি নেতারা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইউনাইটেড ইসলামী পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। যারা ইসলামকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করে তাদের ব্যাপারে আলেমদের সতর্ক থাকারও আহ্বান জানান মন্ত্রী। বিএনপির নেতারা কদিন পরে পরেই বলে যে বেগম জিয়ার চিকিৎসা দরকার, আবার বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসা দিলে হবে না। আমাদের দলের সাধারণ সম্পাদক অসুস্থ হওয়ার পর বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। সিঙ্গাপুর থেকে যে ডাক্তার এসেছিল তারাও বলেছে, এবং ইন্ডিয়া থেকে যে ডাক্তার হার্টের দেবী সেটি এসেছিল তিনিও বলেছে এখানে বিশ্বমানের চিকিৎসা হয়েছে। আর মির্জা ফখরুল সাহেবরা বলছেন যে ওখানে বঙ্গবন্ধুতে চিকিৎসা ঠিক মতো হবে না। বেগম জিয়ার স্বাস্থ্য নিয়েও তারা রাজনীতি করছে।
একজন সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে ফেলছে। সবাইকে নিয়ে নাগরিক সমস্যার সমাধানের মাধ্যমে সুন্দর, সুস্থ ও গতিময় ঢাকা গড়ার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। মেয়র হিসেবে শপথ নেওয়ার পর আজ বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। রাজধানীতে মশা নিধন, জলাবদ্ধতা, যানজট নিরসন ও খেলার মাঠ পুনরুদ্ধারকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান নবনির্বাচিত মেয়র। এ সময় তার সঙ্গে ঢাকা উত্তরের নবনির্বাচিত কাউন্সিলররাও উপস্থিত ছিলেন। ঢাকা উত্তরের সাবেক মেয়র আনিসুল হকের মৃত্যুতে গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে জয়ী হন আতিকুল ইসলাম। মশা হচ্ছে খুব একটি সমস্যা, জলবদ্ধতা একটি বড় সমস্যা, কারণ আমাদের সামনে বর্ষা আসছে, এটি দীর্ঘদিনের একটি সমস্যা। অবশ্যই আমরা দেখব কোন জায়গাটায় পানিটি আটকে আছে। যানজট, আমাদের খেলার মাঠকে আমাদের উদ্ধার করা, এগুলো কিন্তু আমাদের বড় একটি দায়িত্ব এবং আমাদের বিশ্বাস যেহেতু এটা আমার বা আপনার সমস্যা না, এটি আমাদের সকলের সমস্যা। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা। ছুটির দিন হওয়ায় হল কেন্দ্রিক প্রচারণা চালান বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। এর মধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে ছাত্রদল, বাম সংগঠন এবং সাধারণ শিক্ষার্থী অধিকার মঞ্চ। এছাড়াও ছাত্রলীগ মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও করেন তারা। তবে ছাত্রলীগ বলছে তাদের হেয় করার জন্যই বিভিন্ন অপপ্রচার ছড়ানো হচ্ছে। সব ছাত্র সংগঠনের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাবাদী তারা। অরাজনৈতিক শিক্ষকদের সমন্বয়ে প্রত্যেকটা কেন্দ্রে যেন দুজন পর্যবেক্ষক রাখা হয়, সেটি তারা আমলে নেয়নি। গণমাধ্যমের লাইভ সম্প্রচারের যেন হল থেকে একটা ব্যবস্থা করা হয়, কারণ হলে কিছু কিছু ছাত্র নেতা রয়েছে যারা উগ্র আচরণ করে, কিন্তু প্রশাসন সেটাও আমলে নেয়নি। সুতরাং আপনাদের কাছে বিনীতভাবে নিবেদন করছি, প্রশাসনের কাছে আপনারা আপনাদের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ ঘটাবেন না। আর আমরা যতগুলো অভিযোগ করেছি, আপনারা এখনো একটি অভিযোগের দৃশ্যমান স্টেপ নেননি। তাদের যে সাংগঠনিক দুর্বলতা আছে, সেই সাংগঠনিক দুর্বলতা তাদের ঢাকার জন্য আমাদের বাংলাদেশ ছাত্রলীগের যে জনপ্রিয়তা আছে, সেই জনপ্রিয়তায় তারা ভীত হয়ে, শঙ্কিত হয়ে তারা বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থা ক্রমশই উন্নতির দিকে যাচ্ছে বলে জানিয়েছেন তার চিকিৎসা সমন্বয়ক ডাক্তার আবু নাসার রিজভী। শুক্রবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওবায়দুল কাদেরের রক্তচাপ স্বাভাবিক হওয়ার পাশাপাশি কিডনিও ভালোভাবে কাজ করছে এবং ইনফেকশন নিয়ন্ত্রণে রয়েছে। তার চিকিৎসক ডাক্তার আবু নাসার রিজভী জানান, আগের তুলনায় ওবায়দুল কাদের আরও ভালো আছেন এবং দিন দিন তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। এছাড়াও কোনো ধরনের কৃত্রিম সাপোর্ট ছাড়া ওবায়দুল কাদেরের হৃদযন্ত্র কাজ করছে বলেও জানানো হয়েছে। শিশু ক্যান্সার সহজেই ভালো হয়, অথচ ধাপে ধাপে উপযুক্ত চিকিৎসার অভাবে শনাক্তের পরেও ঝরে যাচ্ছে হাজারো প্রাণ। এছাড়াও নাগালের মধ্যে চিকিৎসার সুযোগ না থাকায় রোগ নির্ণয়ের আগেই মারা যাচ্ছে সিংহবাঘ। অথচ প্রাথমিক পর্যায়ে ধরা পড়লেও শিশু ক্যান্সারের ৭৫% পর্যন্ত নিরাময় সম্ভব। সমস্যা সমাধানে বিভাগীয় শহরগুলোতে পূর্ণাঙ্গ সেন্টার নির্মাণের বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। আশরাফুল ইসলামের ছবিতে দেখুন মুজাহিদ শুভ রিপোর্ট। জীবনের শুরুতেই একটি করে চোখ হারিয়েছে এই দুই শিশু। একটি শিশুর কৃত্রিম চোখ লাগানো হলেও অপরজনের মা সেটিও পারেননি টাকার অভাবে। তবে কয়েক মাস ধরে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসা নিতে এসে প্রতিবারই ৪-৫ দিন বারান্দায় থাকার পর শয্যা মিলেছে ভুক্তভোগীদের। এর আগের মাসে 4 দিনের সিট পাইছি, আর এবার 3 দিন 4 দিন হয়ে গেছে, কোনো পাই নাই। এখানে কিমো দেওয়া হইতেছে, 2টি কিমো দেওয়া হয়েছে, 6টি কিমো লিখে দিচ্ছে। সদ্য ভূমিষ্ঠ বা শিশু সন্তান ক্যান্সারে আক্রান্ত হয়েছে, অভিভাবকের এমন ধারণা বিশ্বাসে রূপ নেবার আগেই ছড়িয়ে যায় অনেকাংশেই। এছাড়াও রাজধানীতেই ক্যান্সারের পূর্ণাঙ্গ চিকিৎসা থাকায় যাতায়াত, থাকা, খাওয়া, চিকিৎসা ব্যয় মেটাতে যে মাঝপথেই থেমে যায় অধিকাংশের চিকিৎসা। ডাক্তাররা বলছে যে চোখ ফেলা দিতে হবে, তার জন্য চোখ ফেলা দিছে। এখন
তারপর আবার ক্যান্সার হসপিটালে রেফার করছে। কিশোরগঞ্জ যদি আমাদের এই চিকিৎসাটা থাকতো তাহলে তো আমাদের অনেক সুবিধা হতো। ওষুধ পানি সবকিছু দিয়ে যদি সরকার আমাদের সহযোগিতা করতো আমাদের জন্য আর কি ভালো হতো। তবে রেফারেল সিস্টেম শক্তিশালী করার মধ্য দিয়ে চিকিৎসার আওতায় আসা 90% আক্রান্তকেই সুস্থ জীবনে ফেরানো সম্ভব বলে মনে করেন শিশু বিশেষজ্ঞরা। যেখানেই সে ক্যান্সার ধরা পড়বে সঙ্গে সঙ্গে যদি সেই রেসপেক্টিভ ডিপার্টমেন্ট বা সেই রেসপেক্টিভ ডাক্তারের কাছে বা শিশু ক্যান্সারের ডাক্তার আমাদের এখন অনেক আছে, এটা একটা আলাদা ডিপার্টমেন্ট এখন, এটা যদি আমাদের কাছে পৌঁছায় তাহলে আমার মনে হয় যে অনেক বাচ্চাকে আমরা বাঁচাতে পারবো। রাজধানীর বাইরে ক্যান্সার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন হলে অধিক সংখ্যক শিশু চিকিৎসার আওতায় আসবে বলে জানিয়েছেন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি যে 8টা বিভাগীয় শহরে যে 8টা ক্যান্সার হাসপাতাল করার যে উনি ঘোষণা দিয়েছেন, ওইটা কিন্তু শিশু ক্যান্সার যারা আছে তারা এটা কিন্তু বাইরে না, তারা এর মধ্যেই। সুতরাং এই শিশু ক্যান্সার যারা ভুগবে তারাও কিন্তু তাদের এই সেবার মধ্যে তারাও পড়ে যাবে এবং তাতে করে হবে কি যে তাদের অন্তত ডিসেন্ট্রালাইজেশনের জন্য তারা তাদের নাগালের মধ্যে চিকিৎসাটা পাবে। শিশু ক্যান্সারের সবচেয়ে আশার দিক, প্রাথমিক অবস্থায় চিকিৎসা শুরু করা গেলে সিংহভাগেরই নিরাময় সম্ভব। অথচ আক্রান্ত কয়েক লাখের সাথে প্রতি বছর যোগ হওয়া 13,000-এর মাত্র 10 থেকে 12 ভাগ পাচ্ছে প্রকৃত চিকিৎসা। তাই রাজধানীর বাইরে ক্যান্সারের পূর্ণাঙ্গ চিকিৎসা ছড়িয়ে দেওয়ার আহ্বান বিশেষজ্ঞ চিকিৎসকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। হৃদরোগের অত্যাধুনিক চিকিৎসা, হাতে কলমে শিক্ষা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা নিতে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইন্টারভেনশনাল C3 কনফারেন্স। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, সুইডেন সহ 7টি দেশের প্রায় 20 জন হৃদরোগ বিশেষজ্ঞ অংশ নেন। সম্মেলনে দেশের চিকিৎসকরা হৃদরোগের সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয় বলে জানিয়েছেন C3 বাংলাদেশের কোর্স কোঅর্ডিনেটর অধ্যাপক ডাক্তার SM মুস্তফা জামান। এছাড়াও ইন্টারভেনশন কার্ডিওলজিস্টদের উন্নত প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে একটি লাইফ সার্জারির ব্যবস্থা করা হয় সম্মেলনে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত হৃদরোগের আধুনিক চিকিৎসা ছড়িয়ে দেওয়া সম্ভব বলে মনে করেন আয়োজকরা। পাহাড়ি সমাজে নারীদের শ্রমেই সচল থাকে পরিবারের অর্থনৈতিক চাকা। কৃষিক্ষেত্রে উৎপাদন এবং উৎপাদিত ফসল বেচা বিক্রি সহ ঘরের বাইরে নানা কাজে সম্পৃক্ত পাহাড়ি নারীরা। তবে উপার্জিত অর্থ ভোগে নেই তাদের স্বাধীনতা। গৃহকর্তা হিসেবে পুরুষের সিদ্ধান্তেই চলে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড। অবশ্য দিনে দিনে অবস্থার পরিবর্তন হচ্ছে বলে মনে করেন বিশিষ্টজনরা। রাঙ্গামাটি থেকে হেফাজত সবুজের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। ফসলের মাঠে পুরুষের পরিবর্তে নারীদের বিচরণ। মাথার ঘাম পায়ে ফেলে সোনা ফলাচ্ছেন পাহাড়ি নারীরা। উৎপাদিত ফসল ঘরে তোলার পর ছুটছেন হাট বাজারে। পিছিয়ে নেই গৃহস্থলীর কাজেও। উপার্জিত অর্থে চলে তাদের সংসার। আদিকাল থেকে এভাবেই পাহাড়িদের জীবন জীবিকায় মুখ্য ভূমিকা পালন করে আসছেন নারীরা। এই ক্ষেত্রে দেশের মূল জনগোষ্ঠীর নারীদের চেয়েও স্বাধীনতা ভোগ করেন পাহাড়ি নারীরা। তবে উপার্জিত অর্থ মর্জি মতো খরচ করতে তাদের নেই স্বাধীনতা। কোনো কিছু কেনার ক্ষেত্রে বা কোনো কিছু করার ক্ষেত্রে পুরুষদেরকে আগে জিজ্ঞাসা করতে হয়। ছেলে মেয়েদের খরচ দিতে হয়, সেজন্য মেয়েরা কাজ করে। পুরুষতান্ত্রিক মানসিকতাই পাহাড়ি নারীদের অর্থনৈতিক মুক্তির সবচেয়ে বড় বাধা বলে মনে করেন নারী নেত্রীরা। নারীর হাতে টাকা পয়সা দেওয়া যাবে না, নারী ম্যানেজ করতে পারে না, এই বিষয়টা, এই ধারণা থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি তাহলে এই অর্থনৈতিক স্বাধীনতা হয়তো আসবে না নারীদের। সে যতই আমরা নারী অধিকারের কথা বলি। তবে দিনে দিনে অবস্থার পরিবর্তন হচ্ছে বলে মনে করেন বিশিষ্টজনরা। ছেলে মেয়ে পড়াশোনার কাজেও ওনারা ব্যয় করছেন, এটা আমার কাছে খুব পজিটিভ মনে হয়েছে। এই যে পাহাড়ি মহিলাটা তার ছেলে মেয়েকে পড়ানোর জন্য সে সচেতন ব্যয় করছে তার ইনকামের একটা অংশ। রাঙামাটিতে পাহাড়ি জনগোষ্ঠীর প্রায় 1.5 লাখ নারী। এর মধ্যে 80% নারী ঘরের বাইরে কাজ করে সাংসারিক ব্যয় নির্বাহ করেন। সময় সংবাদ, রাঙামাটি। তাদের অভিযোগ, দুপুরে জুমার নামাজের পর মাস্টার্সে অধ্যয়নরত এক শিক্ষার্থীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন প্রভোস্টের ছেলে। এ নিয়ে দুপক্ষের বাগবিতণ্ডা হয়। ঘটনাস্থলে উপস্থিত থেকেও বাগবিতণ্ডায় কোনো হস্তক্ষেপ না করায় শিক্ষার্থীরা প্রভোস্টের অফিস ঘেরাও করে পদত্যাগের দাবি জানান। এ সময় প্রভোস্টের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দেন অধ্যাপক মিজানুর রহমান।
এ নিয়ে উপাচার্য ভবনে বৈঠক করেন তিনি। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি উপাচার্য। আমরা সবাই প্রভোস্টের পদত্যাগ দাবি করতেছি এবং ঘটনা শুধু এখানেই শেষ হতে পারতো, ব্যাপারটা এরকম না। যে কোনো একটা যদি নিউজ আসে, সে কি করে প্রভোস্ট পার্সোনালি ছাত্রদের মধ্যে আরেকটা পক্ষ বানায় আর কি, যে এই পক্ষটা আমার পক্ষে কথা বলবে, হ্যাঁ এই পক্ষটা হচ্ছে আমার পক্ষে কথা বলবে, এই পক্ষটা আমার। এবং এমনও ঘটনা শোনা যায় ডাকসুতেও সে আলাদা করে একটা প্যানেল দেয় আর কি। রাজশাহীর বরেন্দ্র এলাকায় বেড়েছে সোলার সেচ পাম্পের ব্যবহার। এতে বিদ্যুৎ বিভ্রাট না থাকায় নিরবচ্ছিন্ন পানির সুবিধা পাচ্ছে বরেন্দ্র অঞ্চলে কৃষক। আর এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি পূর্বের পতিত জমিতে বাড়ছে চাষাবাদ। কৃষি সুবিধায় সোলার পাম্পের মাধ্যমে ভূ উপরিস্থ পানির ব্যবহার আরও বাড়ানো হবে বলে জানিয়েছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। বরেন্দ্রের মাঠ খা খা চৌচির, এ গল্প এখন দূর অতীত। অগ্রহায়ণে আমন পালা, পৌষ পেরিয়ে মাঘে বরুশ্রম, আলু পাতার সবুজের ফাঁকে চৈতালি হাসি, হাতের কাছেই সরিষা হলুদ। এ ছবি সমুদ্রপৃষ্ঠ থেকে 120 ফুট উঁচু রাজশাহী জেলার বরেন্দ্র অঞ্চলের 12টি ইউনিয়নের হাইবারিন্দ এলাকার। আলুতে সেচ লাগে, পানি ছাড়া তার ফসল হয় না, সব পানিতেই ফসল হয়। আমাদের এখানকার জমি অনেক সুন্দর, উর্বর মাটি, এটা পানি দিলে পরে এখানে আমাদের ফসল খুব সুন্দর হয়। যেমন পেয়ারা হচ্ছে, যেমন টমেটো হচ্ছে। বরেন্দ্রের কাকন, মন্ডুমালা, গোগ্রামের মতো উঁচু স্থানের জমিতে 1600 কিলোমিটার খাল ও প্রায় 3200টি পুকুর খনন করে সৌর পাম্পের মাধ্যমে পদ্মা ও মহানন্দা নদী থেকে তোলা হচ্ছে ভূ পরিস্থ পানি। সে পানি বিদ্যুৎ বিভ্রাট ছাড়াই চাইলেই নিতে পারছেন কৃষক। তাতেই পাল্টে যাচ্ছে বরেন্দ্রের কৃষিচিত্র। পুকুর থেকে পানি পাইতাম, তারপর যে এটা সোলার ব্যবস্থা আছে, এখন অনেক পানির ব্যবস্থা। আবাদ হইতো না পানির জন্য, পানির অভাবে। এখন তো আপনার এই লাইনগুলা করাতে, সোলার গুলা ব্যবস্থা করাতে খুব ভালো হয়েছে। ঘাসও খাইতে পারছে গরুতে, চতুর্দিক দিয়ে আমাদের উপকারী আছে মোট কথা। ধান হয়েছে, টমাটোল হয়েছে, সবই হয়েছে ফসল। এর ধারাবাহিকতায় বিদ্যুৎ নির্ভর সেচের পরিবর্তে সৌর পাম্পের সংখ্যা বাড়ানো হবে জানালেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের এই কর্মকর্তা। নদীতে পানি প্রাপ্যতার সাপেক্ষে আরও দূরবর্তী খালগুলোতে নদীর পানি নিয়ে আসা এবং নিয়ে আসা ডাবল লিফটিং পদ্ধতিতে প্রায় 50টা সোলার পাম্প বসানোর চিন্তাভাবনা রয়েছে। জেলার 38টি সোলার পাম্প প্রকল্পে 1600 হেক্টর জমিতে সোলার পাম্পের সেচ সুবিধা দেয়া হচ্ছে। তাতে সুবিধা ভোগ করছে 2000-এর বেশি কৃষি পরিবার। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার উৎসবের আমেজ। সাপ্তাহিক ছুটিতে সাগর তীরে আনন্দ আর হই হুল্লোড়ে মেতেছেন দেশি বিদেশি লাখো পর্যটক। সাগর উত্তাল থাকায় আগত পর্যটকদের সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করেছেন লাইফ গার্ড কর্মীরা। জেলা পুলিশ ও প্রশাসনের সহায়তায় পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাপ্তাহিক ছুটিতে পর্যটকের উৎসবের আমেজ, সমুদ্র দর্শনে লাখো পর্যটকের ভিড়। শুধু সাগর তীর নয়, পর্যটকরা মনের আনন্দে ঘুরছে অন্যান্য পর্যটনের স্পটগুলোতেও। নিরাপদে সৈকতের এই শহরে ঘুরতে পারায় দারুণ খুশি আগত পর্যটকরা। এই সমুদ্র সৈকতে ঘুরতে আসলে মনটা বিশাল বড় হয়ে যায়, এর জন্য খুব ফ্যামিলির সাথে সবাই দিতে খুব ভালো লাগে। এইখানের ওয়েদারটাই অন্যরকম, এই জন্য আমরা বারবার এখানে ঘুরে আসি। শীতের আমেজ শেষ হওয়ায় সাগর কিছুটা উত্তাল, তাই সমুদ্রে গোসল করার সময় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে সৈকতে নিয়োজিত লাইফগার্ড কর্মীরা। কিছু কিছু জায়গায় ক্যানেল আছে, এই ক্যানেলে বিপদ পড়ার সম্ভাবনা বেশি, তবে যেখানে লাইফগার্ড আছে ওখানে যদি গোসল করে সবচেয়ে নিরাপদ জায়গা। সৈকত ও পর্যটন স্পটগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে ট্যুরিস্ট পুলিশ। সেন্ট মার্টিন, ইনানি বিচেও আমাদের পর্যাপ্ত ফোর্স রয়েছে এবং 24 ঘন্টা আমাদের ডিউটি আছে, আমাদের লোকজন আছে পর্যটকদের সহযোগিতা করার জন্য। বৈরী আবহাওয়া কাটিয়ে আবারও স্বাভাবিক হয়েছে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে জাহাজ চলাচল। শুক্রবার সকালে 5টি জাহাজে করে সেন্ট মার্টিন ভ্রমণে গিয়েছে 2000-এর অধিক পর্যটক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় এক নারীর লাশ উদ্ধার। এখনো নিখোঁজ 3 শিশুসহ 5 জন। বিআইডব্লিউটি এর তদন্ত কমিটি গঠন। বুড়িগঙ্গার 2 পাড়ে গড়ে ওঠা অবৈধ খেয়াঘাটে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সমাধানে নেই কার্যকর পদক্ষেপ।
টানেল নির্মাণের কথা ভাবছে কর্তৃপক্ষ। রাতে ব্যালট বাক্স ভরার প্রবণতা রোধেই ইভিএম এর দিকে ঝুঁকছে কমিশন। বিভিন্ন অনিয়ম একা ঠেকানো সম্ভব নয় বললেন সিইসি। শপথ নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছেন সুলতান মোহাম্মদ মনসুর, ক্ষতি নেই ঐক্যফ্রন্টের বললেন মির্জা ফখরুল। এবং ৭৫ নিরাময়ের সম্ভাবনা সত্ত্বেও ধাপে ধাপে চিকিৎসা না করায় ক্যান্সারে মারা যাচ্ছে হাজারো শিশু। বিভাগীয় শহরগুলোতে সেন্টার নির্মাণের তাগিদ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াও এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।